হুম। তা কাল কটার সময় জানতে পারলেন যে মূর্তিটা উধাও হয়ে গেছে? কি বস, এতদিন বাদে এই অধমকে মনে পড়ার কারণটা কি? ভালোই জানিস, তোকে ফোন করা মানেই নতুন কেস। 4:10 একটু পরেই একটা গাড়ি থেকে নামলেন তিনি। রণজয় যার জন্য আজ এখানে এসেছে, আড়াল থেকে তাকে লক্ষ্য করবে বলে। আমার আমার কোনো লক্ষ্মীকে আপনি খুঁজে দিন রণজয় বাবু, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ঘড়িতে বিকেল 4:30 বাজে। বিখ্যাত গোয়েন্দা রণজয় একটু বেরোবে বলে রেডি হচ্ছিল, এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো একটা আননোন নাম্বার। একটু ইতস্তত করে ধরল ফোনটা। হ্যালো, কে বলছেন? আমি বালিগঞ্জের চৌধুরী ম্যানশন থেকে বলছি। বউবাজারের বিখ্যাত সোনার দোকান রাধেশ্যাম জুয়েলার্সের নাম নিশ্চয়ই শুনেছেন। ওদের আরেকটা শোরুম গড়িয়াহাটে আছে না? এক্স্যাক্টলি। আপনি ঠিকই বলছেন। সেই সোনার দোকানের মালিক শিশির চৌধুরীর সেক্রেটারি পার্থ বিশ্বাস বলছি আমি। স্যার একবার আপনার সঙ্গে কথা বলতে চান। পার্থ ফোনটা ধরিয়ে দিল তার মালিক শিশির বাবুর হাতে। নমস্কার, আমি শিশির চৌধুরী বলছি। একটা খুব জরুরি দরকার পড়াতে আপনাকে বিরক্ত করছি। আপনি কি আজ একবার চৌধুরী ম্যানশনে আসতে পারবেন? শিশির বাবুর গলা শুনে মনে হলো খুবই উদ্বিগ্ন হয়ে আছেন। আজকেই যেতে বলছেন তো? ঠিক আছে, আমি দেখছি, তবে 7টার আগে বোধহয় পারবো না। ব্যাস ওতেই হবে। আর এই ব্যাপারটা আমি একদম গোপন রাখতে চাই, তাই আপনার সঠিক পরিচয় এখন দেব না কাউকে। ঠিক আছে, তাহলে 7টা থেকে 7:30টার মধ্যেই আমি পৌঁছে যাব। যদিও চৌধুরী ম্যানশন চিনি, তবুও লোকেশনটা কাইন্ডলি একটু টেক্সট করে দেবেন। এখনই দিচ্ছি, অনেক ধন্যবাদ। আমি আপনার অপেক্ষায় থাকব। আগে বেহালা থানায় যেতে হবে, ওখানে গিয়ে ওসির সাথে দেখা করতে হবে। বেহালার বাচ্চাটার কিডন্যাপের ব্যাপারে একবার আলোচনা করা দরকার। যদিও কেসটা অনেকটাই গুটিয়ে আনা হয়েছে, তবুও একবার যাওয়া দরকার থানায়। কতগুলো তথ্য জানতে হবে কেসটার ব্যাপারে। সন্ধে 7:10। গড়িয়াহাটে আলো ঝলমলে মোড় যেন এক সুন্দরী নারীর মতো মনে হচ্ছিল। সেটা ছাড়িয়ে বালিগঞ্জের রাস্তা ধরতেই চোখে পড়ল চৌধুরীদের বিশাল আধুনিক 4তলা বাড়ি। সামনে লেখা আছে চৌধুরী ম্যানশন। একতলায় দোকান রয়েছে কয়েকটা, আর পেছন দিকে গ্যারাজ আছে গাড়ি রাখার। বাইকটা একপাশে দাঁড় করিয়ে রাখলো রণজয়। এখানে এসে একবার ফোন করে নিল রণজয়। পার্থবাবু তাকে দাঁড়াতে বললেন। 2 মিনিটের মাথায় একজন এসে তার কাছে জানতে চাইল তিনি রণজয় কিনা। রণজয় হ্যাঁ বলতেই তিনি নিজের পরিচয় দিলেন। আমি পার্থ বিশ্বাস, ওনার পার্সোনাল সেক্রেটারি। নমস্কার, আমি রণজয় সামন্ত। রণজয় হাত মেলালো তার সাথে। এরপর তাকে নিয়ে সোজা লিফটে করে 4তলায় উঠে গেল। বিশাল একটা হলঘরে বসে আছেন শিশির চৌধুরী। সারা ঘরটার চারপাশে সোফা দিয়ে সাজানো, আর সাথে ছোট ছোট সেন্টার টেবিলও রয়েছে। মাঝখানে একটা বিশাল টেবিল রাখা। সব রকম আধুনিক সুবিধাই রয়েছে ঘরটায়। দেখে মনে হলো এখানে মিটিং হয়ে থাকে। পরিচয় পর্ব শেষ হতেই উনি পার্থবাবুকে কফি আর স্ন্যাক্সের জন্য বললেন। রণজয় কফির কথা শুনে মনে মনে খুশি হলো। কফিতে আমার কোনো সময় না নেই, আর যা ঠান্ডা পড়েছে, একটু কফি পেলে তো ভালোই হয়। শিশিরবাবু কোনো ভনিতা না করেই বলতে শুরু করলেন। দেখুন, আমি আপনার নাম অনেক শুনেছি, তাই আজ একটা বিশেষ দরকারে আপনাকে বাধ্য হয়ে ডাকলাম। আমি পুলিশকেও জানাতে চাইনি এসব কথা, আগে আপনাকে বলছি সব। এবার খুলেই বলছি ঘটনাটা। আমাদের পরিবারে অনেক বছরের পুরনো এক কুললক্ষ্মীর মূর্তি আছে।
সেটা তৈরি হয়েছিল প্রায় 22 ভরি নিরেট সোনা দিয়ে। আর শুধু তাই নয়, তার সারা গায়ে অসংখ্য মণিমাণিক্য হিরে জহরত বসানো। মায়ের মাথার মুকুটটাই কত দামি, সব মিলিয়ে কোটি টাকার উপর দাম হবেই। তবে এটা শুধু দামের জন্য নয়, এর বিশাল ঐতিহ্য আছে আমাদের পরিবারে। এটা পেয়েছিলেন আমার ঠাকুমার ঠাকুমা বিবাহ সূত্রে। সুতরাং বুঝতেই পারছেন তো কতখানি আবেগ জড়িয়ে আছে ওই কুললক্ষ্মীর সাথে। তার সাথে আমাদের পরিবারের সৌভাগ্যের ব্যাপারটাও রয়েছে। সবাই মানত ওই কুললক্ষ্মী আসার পর থেকেই আমাদের সবকিছুর এত বারবারন্ত। তাই তাকে এত বছর ধরে অনেক সাবধানে আর যত্ন করে রাখা হয়েছে। বলতে বলতেই দরজা ঠেলে একজন লোকের সাথে পার্থ ঢুকলো চায়ের সরঞ্জাম নিয়ে, তার সাথে প্রচুর স্ন্যাক্স। লোকটা সেসব রেখে চলে যেতেই পার্থ আবার দরজাটা দিয়ে দিল আর কফির কাপ এগিয়ে দিল রণজয়ের হাতে। আগে কফিটা খেয়ে নিন। ওরা নিজেরাও নিল 1 কাপ করে কফি। এই ফাঁকে রণজয় তার টেলিস্কোপ চোখ দিয়ে লক্ষ্য করছিল ওদের দুজনকে। শিশিরবাবুর বয়স 70-এর আশেপাশে হবে, বেশ মেদহীন সুঠাম চেহারা, লম্বা শ্যামলা রং, কলপহীন মাথার চুল ও গোঁফ, যেটা এখনকার দিনে দেখাই যায় না সচরাচর। পরনে সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি, চোখে শৌখিন চশমা, চেহারার মধ্যে একটা আভিজাত্য রয়েছে। দুটো সোনার দোকানের মালিক হলেও গায়ে তেমন কোনো সোনার জিনিস নেই শিশিরবাবুর, শুধুমাত্র ডান হাতের অনামিকায় একটা হিরে বসানো আংটি ছাড়া। আর ওনার সেক্রেটারি পার্থবাবুর বয়স 40+ হবে। উনিও বেশ চটপটে ধরনের মানুষ, দেখেই বোঝা যায়। আর শিশিরবাবু ওনার উপর বেশ ভরসা করেন, সেটাও বোঝা গেল। কফিটা শেষ হতে শিশিরবাবু আবার শুরু করলেন। বছরে একবার কুললক্ষ্মীর পুজো হয় একটা নির্দিষ্ট দিনে। গতকাল ছিল সেই দিন। সরি, কথার মাঝখানে একটু বিরক্ত করছি। বলছি যে সারা বছর ওই মূর্তিটা কোথায় থাকে? মানে মানে এই বাড়িতেই থাকে তো? আমার শোয়ার ঘরের ভেতরে একটা লোহার সিন্দুকে। তবে সেই সিন্দুক খোলা মোটেও সহজ নয়। ওটা খুলতে গেলে একটা কোড নাম্বার আছে, যেটা আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। তাই সবসময় সিন্দুক খোলা বা বন্ধ আমিই করে থাকি। আচ্ছা বেশ, এবার বাকিটা বলুন। গতকাল সন্ধ্যে থেকে পুজো হয়েছে ধুমধাম করে। অনেক লোকজন আসে মায়ের পুজোয়, আর সব কিছু মিটে গেলেই রাতে আবার মাকে তার জায়গাতেই রেখে দেওয়া হয়। কিন্তু কাল আর সেটা করা হয়নি। মানে মাকে রাখতে গিয়ে তাকে আর খুঁজে পেলেন না, এই তো? সেটাই হয়েছে। ঠাকুর ঘরের দরজা যেমন তেমনই বন্ধ আছে, অথচ কুললক্ষ্মীর মূর্তি উধাও। তবে তার বদলে বসানো রয়েছে আমাদের ঘরের মা লক্ষ্মীর মূর্তি, যেটা আমরা সারা বছর পুজো করি। ও ইন্টারেস্টিং। সেটাও কি এই একই রকম দেখতে? প্রায় একই, তবে উচ্চতা সামান্য কম, আর সেটা পেতলের তৈরি। তার গায়ে এত দামি মণিমাণিক্য বসানোও নেই। তবে কাল এত ফুল মালা দিয়ে সাজানো ছিল যে সামান্য পার্থক্যটা বোঝাই যাচ্ছিল না। তাছাড়া সব ঠাকুরের মূর্তি পালিশ করা হয়েছিল, তাই সব মূর্তি সোনার মতোই ঝকঝক করছিল। আমি তো ধরতেই পারিনি ব্যাপারটা। আমার স্ত্রীর চোখে ধরা পড়েছে। ও দেখার পরেই চেঁচামেচি শুরু করলো। ওকে, আচ্ছা ঠাকুর ঘরটা কোথায়? একটু দেখতে পারি? হ্যাঁ, কেন নয়, চলুন আমি দেখাচ্ছি আপনাকে। এই তো পাশেই ঠাকুর ঘর। এবার ওরা উঠে দরজা খুলে বাইরে এলো। এই ঘরের পাশের ঘরটাই ঠাকুর ঘর, আর তার সামনে বিশাল ছাদ। তালা খুলতে খুলতে শিশিরবাবু বললেন, আসলে ঠাকুর ঘরেও তালা দিয়ে রাখতে হয়, কারণ এখানেও অনেক সোনার উপর জিনিসপত্র ভর্তি রয়েছে। রণজয় দেখল ঠাকুর ঘরটাও কম বড় নয়, আর সেখানেও সব রকম সুবিধা রয়েছে। ওখানে গোটা 6 বড় সাইজের রূপোর সিংহাসন রাখা, তাতে সব পেতলের ঠাকুর বসানো, আর তাদের গায়েও অনেক সোনার অলংকারে ভর্তি। তাছাড়া রূপোর বাসনপত্র গাদা গাদা রাখা আছে ঠাকুর ঘরে। মাঝখানে সব থেকে বড় রূপোর সিংহাসনটা দেখিয়ে উনি বললেন, ওইটা মা কুললক্ষ্মীর আসন।
তা কাল কটার সময় জানতে পারলেন যে মূর্তিটা উধাও হয়ে গেছে? রাত 12:30 হবে, কারণ সবকিছু মিটে গেলেই আমরা সবাই জামা কাপড় ছেড়ে আবার শুদ্ধ কাপড় পরে তবেই এখান থেকে মাকে সরিয়ে নিয়ে যাই। তখন বাজনা বাজে, মেয়েরা সবাই শঙ্খ উলুধ্বনি করে, আর আমি মাকে মাথায় করে নিয়ে যাই এখান থেকে। আবার 1 বছরের জন্য মা লকারে বন্দি। ঠাকুর ঘরের বাইরে কি কোনো পাহারাদার ছিল কাল? সেভাবে তো কেউ পাহারায় থাকে না, তবে পুজোর পরে কেউ না কেউ তো থাকেই এখানে। অনেকেই ছাদে ঘোরাফেরা করে। তাছাড়া ঠাকুর ঘরে বিশাল তালা ঝুলছিল তখনও। আচ্ছা, আর সেই তালার চাবি কার কাছে থাকে? ওটা তো আমার কাছেই থাকে। তাহলে কাল কোথায় ছিল চাবি? কাল তো চাবি ড্রয়ারে রাখাই ছিল, কারণ গতকাল পুজোর জন্য ব্যস্ত থাকবো। ব্যস্ততায় চাবি কোথায় হারিয়ে ফেলবো সেই ভয় আগে থেকে ড্রয়ারেই রেখে দিয়েছিলাম। তবে কাল ড্রয়ারটাও চাবি দেওয়াই ছিল, আর তার চাবি বিছানার নিচে রাখা ছিল। তবে সারা বছর চাবি ড্রয়ারেই থাকে। হ্যাঁ, ইন্টারেস্টিং। আচ্ছা, সবাই কি জানতো যে চাবি ওখানেই থাকে? সবাই বলতে বাড়ির লোকেরাই জানতো শুধু, আর জানে পার্থ। ও আমার সবকিছুই জানে, যদিও চাবিটা ড্রয়ারের মধ্যে একটা লুকোনো খাপে থাকতো। বাইরের কারোর পক্ষে তার খোঁজ জানা অসম্ভব। তা যখন কুললক্ষ্মীকে ঠাকুর ঘর থেকে নিতে এলেন, আপনার সাথে কে কে ছিল? আমি, আমার স্ত্রী, বড় বৌমার 2-1 জন আত্মীয় স্বজন। কেন আপনার 2 ছেলে, ভাগ্নে, এরা কেউ ছিল না তখন? ছোট ছেলে এসব পুজো পার্বণ থেকে শত হাত দূরে থাকে। বড় ছেলে আর ভাগ্নে নিচেই ব্যস্ত ছিল তখন। আমার এখন ঠিক না মনে পড়ছে না তখনকার কথা। আচ্ছা, বেশ। এবার বলুন তো আপনার ফ্যামিলির কথা। আমাকে সমস্ত কিছু ডিটেলসে বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। বাড়িতে আমার ফ্যামিলির মোট 9 জন লোক। আমি, আমার স্ত্রী মিতালি, আমার 2 ছেলে। বড় ছেলে অভিষেক আর ছোট জন অভিনব। তারা দুজনেই বিবাহিত। অভিষেকের স্ত্রী বৈশাখী আর অভিনব স্ত্রী পামেলা। ওদের দুজনের একটি করে ছেলে মেয়ে, আর আছে এক ভাগ্নে। তা সে কি এখানেই থাকে? হ্যাঁ, বেশ কয়েক বছর ধরেই আছে। পলাশিতে আমার এক দূর সম্পর্কের বোন থাকে, তারই ছেলে শান্ত, বা ওই শান্তনু। তা সে কি করে এখন? আপনার ব্যবসাতেই আছে? আরে না না, ও এখনো পড়াশোনা করছে। বিকম ফাইনাল ইয়ার চলছে। তারপর বলেছি MBA-টা করে ব্যবসায় ঢুকতে। শান্তনু বিকম পড়ছে ওই সিটি কলেজে। ওকে নিয়েই 9 জন লোক। ও, আই সি। আর আপনার ছেলেরা, তারা কি সবাই পারিবারিক ব্যবসাতেই রয়েছে? বড় ছেলেটিকে বলে কয়ে ব্যবসায় ঢুকিয়েছি, কিন্তু ছোটটা জোর করে ইঞ্জিনিয়ারিং পড়লো। অন্যের দাসত্ব করবে সেটা নাকি ওর ভালো লাগে, তবুও এই ব্যবসায় আসবে না। এমনকি ওর বউ পামেলাও চাকরি করে ওই একই জায়গায়। আপনার বড় বৌমা, উনি কি চাকরি করেন? না 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 না, সে বাড়িতেই থাকে। ও আচ্ছা। আর বড় ছেলে কোন দোকানটা সামলাচ্ছেন? ও আগেই গড়িয়াহাটের দোকানটা দেখতো। আমার একটা মাইল্ড স্ট্রোক হওয়ার পর থেকে অভিষেক বউবাজারের দোকানটাও সামলায়। আমি এখন ওই গড়িয়াহাটের দোকানেই থাকি। আচ্ছা মিস্টার চৌধুরী, আপনার বাড়িটা তো 4 তলা দেখলাম। তা কে কোন তলায় থাকেন আপনারা? একতলায় তো দেখলেন, সামনের দিকটা কয়েকটা দোকান রয়েছে, পেছনে 3খানা গাড়ি রাখার গ্যারেজ আছে। আর দোতলায় আমরা স্বামী স্ত্রী থাকি। আমার ভাগ্নে শান্ত থাকে। ওখানে কিচেনও রয়েছে, ডাইনিং হলটাও সেখানে। ওই দুবেলা সবাই ওই ডাইনিং হলেই খেতে নামে। 2টো রাত দিনের কাজের লোকও দোতলায় থাকে। আর 3 তলার ঘরগুলোয় থাকে 2 ছেলে তাদের ফ্যামিলির সাথে। আরো ঘর আছে ওই গেস্ট রুম হিসাবে। আর 4 তলায় তো দেখলেন ঠাকুর ঘর আছে। পাশের ঘরটা কোনো মিটিং পারপাসে ব্যবহার করা হয়। আচ্ছা, দেখুন আজ তো অনেকটা রাত হয়েছে। আমি কাল একবার এসে বরং বাড়ির সবার সাথে আলাপ পরিচয় করব, তখনই কথা হবে সবার সাথে। আপনি সবাইকে একটু জিজ্ঞেস করে আমাকে সময়টা বলে দেবেন।
আমি সেই মতো চলে আসব। বেরোবার সময় শিশিরবাবু রণজয়ের হাত দুটো ধরে অনুরোধ করলেন। আমার আমার কোনো লক্ষ্মীকে আপনি খুঁজে দিন রণজয় বাবু, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। এটা আমার পক্ষে বিরাট একটা আঘাত। কে যে করলো এমন সর্বনাশ জানি না। দেখুন, আমি একটা কথাই এখন বলতে পারি যে এর মধ্যে আপনার পরিবারের কেউ না কেউ নিশ্চয়ই জড়িয়ে আছে। সময় মতো জানা যাবে, আপনি চিন্তা করবেন না, আপনার কুললক্ষ্মীকে ঠিক পাওয়া যাবে। রণজয় ওদের দুজনকে নমস্কার জানিয়ে নিচে নেমে এলো, সাথে পার্থবাবুও এলেন। বাইক স্টার্ট দিতেই তিনি ফিরে গেলেন। পরদিন বেলা 11টা নাগাদ রণজয়ের কাছে শিশিরবাবুর ফোন এলো। তিনি বললেন রণজয় যেন সন্ধে 7টা সাড়ে 7টার দিকে চৌধুরী ম্যানশনে যায়। আজ শনিবার, সেই সময় সবাই থাকবে বলেছে, আর অনুরোধ করলেন পরিবারের কেউ যদি এই কাজের সাথে জড়িয়ে থাকে তবে রণজয় যেন সবার সামনে সেটা ফাঁস না করে, সেটা শুধু তিনি আর রণজয় জানবে। ঘরের লজ্জা বাইরে যাতে না যায়, আমি সেটাই চাই। আপনি নিশ্চিন্ত থাকুন, তাই হবে, আপনার কোনো চিন্তা নেই। পরদিন সময় মতো রণজয় পৌঁছে গেল চৌধুরী ম্যানশনে। আজ 3 তলায় গিয়ে দেখল বিশাল হল ঘরে তার জন্য সবাই অপেক্ষা করছে। আসলে 7টা থেকে 7:30টার মধ্যে তার যাওয়ার কথা ছিল, এখন ঘড়িতে 7:40 বাজে। সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। এবার সবার দিকে সে একবার তার ক্যামেরা চোখ বুলিয়ে নিল। রণজয় বসতেই চায়ের সরঞ্জাম চলে এলো। সবার হাতেই চায়ের কাপ ধরিয়ে দিল কাজের লোক সনাতন। চা খেতে খেতে সবাইকে পর্যবেক্ষণ করছিল রণজয়। যদিও কারোর সাথে এখনো পরিচয় হয়নি তার, তবু আন্দাজ করে নিল সে। দুই ছেলেই বেশ হ্যান্ডসাম দেখতে। মিতালি দেবীও বেশ সুন্দরী ছিলেন এককালে, সেটা বোঝাই যায়। তবে বড় বউ একটু ঘরোয়া ধরনের, শাশুড়ির মতো শাড়ি পরে রয়েছে, আর ছোটজন 3/4 প্যান্ট আর টপ পরা। দুজনেই বেশ সুন্দরী, তবে বড় বউ একটু বেশি সুন্দর, অনেকটা নায়িকা অপর্ণা সেনের মতো। শিশিরবাবু ওখানে উপস্থিত সবার সাথে তার পরিচয় করিয়ে দিল। রণজয়কে গোয়েন্দা হিসেবে বলতেই ছোট ছেলে অভিনব ফস করে বলে উঠল, তুমি ফ্যামিলির মধ্যে ঘটে যাওয়া একটা ব্যাপার নিয়ে শেষ পর্যন্ত গোয়েন্দার শরণাপন্ন হলে? শিশিরবাবু ছোট ছেলের দিকে তাকিয়ে ক্ষুণ্ণ হয়ে বলল, তা কি আর করা যাবে, জিনিসটার গুরুত্ব আমার কাছে অপরিসীম। তোমাদের কাছে হয়তো এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি জানি কুললক্ষ্মীর খোঁজ না পাওয়া গেলে ব্যবসার 12টা বাজতেও বেশি দিন লাগবে না। তাছাড়া আমি তো পুলিশকে ডাকিনি, একজন গোয়েন্দাকে ডেকেছি, যাতে ব্যাপারটা 5 কান না হয়। পুলিশ ডাকলে তাতে তো এবারই সম্মান নষ্ট হতো। তারা তো বাড়ি শুদ্ধ সবাইকে সন্দেহ করত। সেটা কি খুব ভালো হতো? আমায় একটু বেরোতে হবে, তাই এসব জিজ্ঞাসাবাদ ব্যাপারগুলো যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই ভালো। ওনার অপেক্ষায় নিজেদের কাজগুলো তো মাটি করতে পারি না। রণজয় এতক্ষণ সবাইকে দেখছিল মন দিয়ে, তার মনস্তত্ত্ব অ্যাপ্লাই করছিল সবার উপরে। অভিনবর বিরক্তি দেখে রণজয় বলল, আপনি আসতে পারেন, আপনাকে জিজ্ঞেস করার মতো কিছু নেই আমার। সে কি, এত কষ্ট করে এলেন আর আমাকে কিছু না জিজ্ঞেস করেই ছেড়ে দেবেন? এটা কি ঠিক হচ্ছে? তাহলে আমি আপনার সন্দেহের তালিকা থেকে বাদ গেলাম বোধ হয়। অভিনবর উপহাস গায়ে মাখল না রণজয়। সে মৃদু হেসে শিশিরবাবুর ভাগ্নে শান্তর সাথে কথা বলতে শুরু করল। অভিনব রেগে গেল খানিকটা, বুঝতেই পারল রণজয় ইচ্ছা করেই তাকে এড়িয়ে গেল। পরক্ষণেই অভিনব বলে উঠল, ডিসগাস্টিং। শিশিরবাবু দুঃখিত হয়ে বলল, কিছু মনে করবেন না, আমার ছোট ছেলেটা বরাবরই ওই রকম। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। শিশিরবাবুর স্ত্রী মিতালি বললেন, তুমি তো ভালোই জানো চিন্টু কোন ধরনের মানুষ। এখানে ওকে ডাকার কি দরকার ছিল? অকারণে ওনাকে অপমানিত হতে হলো ওর কাছে। অভিনবর বউ পামেলাও স্বামীর হয়ে ক্ষমা চাইল রণজয়ের কাছে।
তার মুখটাও ছোট হয়ে গেছে সবার সামনে। রণজয় এবার শান্তর সাথে কথা বলল। সে জানালো, প্রথম থেকেই আমি খাবারের তদারকিতেই ব্যস্ত ছিলাম, কারণ গত বছর থেকে মামা এই কাজটা আমার উপরেই ভার দিয়েছে। পুজো শেষ হতেই একবার শুধু এসে মাকে প্রণাম করে শান্তির জল নিয়ে নেমে যাই, আর কিছুই জানি না। তারপর হইচই শুনে এসে দেখি মায়ের মূর্তি উধাও। বছর 22-এর শান্ত বেশ স্পষ্ট করে জানিয়ে দিল তার কথাটা। শিশিরবাবুর বড় ছেলে অভিষেক ওরফে বান্টি মনে হলো একটু চুপচাপ আর নার্ভাস টাইপের, ছোট ভাইয়ের একেবারে বিপরীত। মুখটা দেখলে সরল সোজা মানুষ বলেই মনে হয় তাকে। উনিও একই কথা বললেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার তদারকি করতেই ব্যস্ত ছিলাম। পুজোর ওখানে খুব বেশি যেতে পারিনি, ওই একবার বা দুবার গেছিলাম। রাত 12:30টার সময় মাকে আনতে গিয়েই টের পেলাম যে মা উধাও হয়ে গেছে ওখান থেকে। মোটামুটি সবাই একই কথা বলল। পুজোর ঘরে এক নাগাড়ে সেরকম কেউই ছিল না। শিশিরবাবু, মিতালি দেবী, বড় বউ বৈশাখী আর মিতালির 2-1 আত্মীয় ছাড়া সবাই যাওয়া আসার মধ্যেই ছিল। সবার সাথে কথা বলা হয়ে গেল। রণজয়ের অনুমতি নিয়ে সবাই এক এক করে ঘরে চলে গেল। শুধু শিশিরবাবু আর পার্থ বসে রইলেন। রণজয় এবার শিশিরবাবুর ঘরে গিয়ে চাবি রাখার জায়গাটা দেখতে চাইল। শিশিরবাবু তাকে নিয়ে নিজের শোবার ঘরে গেল। ঘরের একটা দেরাজের অসংখ্য ড্রয়ার আছে, তারই মধ্যে একটা বিশেষ ড্রয়ারের ভিতর চাবিটা রাখা থাকে। এমনকি সেই ড্রয়ারের একটা গোপন খোপের ভিতর চাবিটা থাকে, যা বাইরের লোকের পক্ষে জানা একেবারে অসম্ভব। তাছাড়া শোবার ঘরে মিতালি দেবী না হয় তার 10 বছরের নাতনি ঝুমুর সারাক্ষণ থাকে। সে বেশ চৌখস মেয়ে। ঝুমুর হলো অভিষেকের একমাত্র মেয়ে, যে তার ঠাম্মির খুব প্রিয়। সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস 5-এ পড়ে। সুতরাং বাইরের কেউ এসে ড্রয়ার খুলে চাবি নিতেই পারে না, ঘরের লোক ছাড়া। রণজয় নিজের মনে হিসাবটা করেই নিল। আপনি অভিনবকে কিছু জিজ্ঞেস না করেই ছেড়ে দিলেন কেন? ও কি আপনার সন্দেহের ঊর্ধ্বে? একেবারেই নয়, বরং উল্টোটা। তবে আজ ছেড়েছি বলে যে আর কোনোদিন কিছুই জিজ্ঞেস করব না তা একেবারেই নয়। দরকার হলেই কথা বলবো, ও নিয়ে আপনি ভাববেন না। আমি আজ আসি, দরকার হলে আবার আসবো। নমস্কার। আজ বেশ রাত হয়ে গেল রণজয়ের। বালিগঞ্জ থেকে রাজারহাটের দূরত্ব অনেকটাই। রণজয় চলে গেলে পার্থও বেরিয়ে পড়ল। শিশিরবাবু আজ স্পষ্টতই বিরক্ত ছোট ছেলের ওপর। নিজেকে যে কি মনে করে তা কে জানে। সেই তুলনায় ছোট বউ অনেক সমজদার। আজ রাতের খাওয়া শেষ করেই রণজয় কনিষ্ককে ফোন করল। কি বস, এতদিন বাদে এই অধমকে মনে পড়ার কারণটা কি? ভালোই জানিস, তোকে ফোন করা মানেই নতুন কেস। কনিষ্ক শুনেই লাফিয়ে উঠল। আরে বলো বলো, কি ধরনের কেস? খুন টুন নয় তো? চারিদিকে এত বেশি খুন হয় যে একেবারে হেজিয়ে গেছি বস। মানুষ এত কথায় কথায় খুন করে কি করে তা কে জানে। সবাই হেভি ফেরোসিয়াস হয়ে ঘুরছে চারিদিক। আরে বাবা, তুই কি সব বলে যাবি নাকি আমাকেও কিছু বলতে দিবি কেসটার ব্যাপারে? সরি সরি দাদা, এবার তুমি বলো। এই আমি মুখটা বন্ধ করলাম। রণজয় ওকে সব খুলে বলল, কারণ কনিষ্কর সাহায্য তার নিতেই হবে সব সময়। কাজকর্মে বেশ চটপটে ছেলেটা। কেসটার কথা শুনে সে বলল, এটা তো জলবাদ তোমার কাছে, চোরের মুখ দেখেই তুমি বুঝে যাবে। আরে কত কঠিন কেস তুমি হেলায় সমাধান করে দিয়েছো, আর এটা তো নস্যি। না রে, অত সোজা নয় রে। এই চোর বাড়ির লোক, বুঝলি, মানে ফ্যামিলির একজন। সুতরাং সব কিছুই হিসাব মেপে করতে হবে। একটু এদিক ওদিক হলেই গন্ডগোল। তারপর আবার ব্যাপারটা গোপন রাখতে হবে। যা চলে, এটা কিরকম ব্যাপার? বাড়ির এত দামি জিনিস নিয়ে ছেড়ে দেবে, সেটা কেউ জানবে না? এটা কেমন কথা?
হ্যাঁ, কারণ শিশির বাবু তার ফ্যামিলির দিকটা আগে দেখবেন। যদি চুরির কথা সবাই জেনে যায় তার সংসারটা তো ভেঙে যাবে, তাই না? তাই সেটা গোপন রাখতে চান, আর আমি তার ইচ্ছেটা সম্মান করি। কনিষ্ককে সব গুছিয়ে বলে রণজয় জানালো, শোন, কাল থেকেই তুই কাজে লেগে পড়। কাল তো শনিবার, তোকে আপাতত দুজনের পেছনে স্পাইগিরি করতে হবে। আর এই কাজটা তো তুই ভালোই পারিস। দুজনকার ফটো আর বাদ বাকি সব কিছু পাঠাচ্ছি, তুই ফলো করবি আর ওদের ওয়্যার অ্যাবাউট সব আমাকে জানাবি। শনি আর রবি এই দুদিনে যতটা হয় কাজটা এগিয়ে রাখবি। ওকে বস, আমি কাল থেকেই কাজে লেগে পড়ছি, নো টেনশন। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক তোপসে। শুনেই কনিষ্কর এক প্রস্ত হাসির আওয়াজ শুনল রণজয়, কারণ ওর দেওয়া তোপসে নামটা বেশ পছন্দ কনিষ্কর। রাতে শুয়ে শুয়েই কেসটা নিজের মতো করে ভাবছিল রণজয়। কে হতে পারে মূর্তিচোর? অভিষেক, অভিনব, শান্ত, নাকি নাকি শিশিরবাবুর সেক্রেটারি পার্থ? কারণ তাকেও তো বাদ দিলে চলবে না। ওই বাড়ির যাবতীয় তথ্য তার নাগালে। সে চাইলেই কোটি টাকার মূর্তিটা চুরি করতেই পারে। আর শান্ত, সেও তো মামার আশ্রয়ে রয়েছে। তার পড়াশোনা শেষ হলেই মামার সোনার দোকানে চাকরি তার পাকা। চুরি করা তার ঠিক মানায় না। অবশ্য বাধা ধরা মাইনের চাকরির থেকে একসাথে এতগুলো টাকার লোভ কেউ কি ছাড়তে পারে? আর কথায় আছে, জন জামাই ভাগনা কেউ নয় আপনা। তাই মামার খেয়ে পড়ে তার ক্ষতি করাটা এমন কিছু নতুন ব্যাপার নয়। তবে দুই ছেলের মধ্যে কার কোন দরকার পড়েছে যে ওই পারিবারিক কুললক্ষ্মীর মূর্তি চুরি করতে হবে? এত বছরের মূর্তি যখন চুরি হয়নি, তখন তো মানতেই হবে যে কারো কোনো বিশাল টাকার প্রয়োজন মেটানোর জন্য এটা করা হয়েছে। ছোট অভিনব অত্যন্ত বদমেজাজি আর দুর্বিনীত, আর বড় অভিষেক কেমন যেন নার্ভাস থাকে, একটু ভীতু টাইপের লোক সে। এরকম একটা মানুষ কি করে যে ব্যবসা সামলায় তা কে জানে। রণজয় তো আজ সারাদিন অনেক খোঁজ খবর করেছে, মানে শিশিরবাবুর বাড়ির সন্দেহভাজন লোকজনদের। এখনো সেরকম কাউকেই সন্দেহ করার মতো পায়নি, আবার কাউকে সন্দেহ থেকে ছাড় দেওয়ার উপায়ও নেই। আবার পার্থ ইদানিং একটা ফ্ল্যাট কেনার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক জায়গাতেই খোঁজ খবর নিয়েছে, আর ওইসব জায়গায় ফ্ল্যাটের দাম বেশ ভালোই। পার্থ যে বাড়িতে থাকে সেটা তার পৈতৃক বাড়ি। ওই বাড়ি নিয়ে বেশ ঝামেলার মধ্যেই সে আছে। তাই হয়তো আলাদা ফ্ল্যাট কিনে চলে যাবার কথা ভাবছে, কিন্তু অনেক টাকার প্রয়োজন। সেই জন্যই কি সে কুললক্ষ্মীর মূর্তি সরালো? হতেই পারে। ওই মূর্তির অনেক দাম, সেটা বেচলে অনায়াসে একটা দামি ফ্ল্যাট হয়ে যাবে। তাই পার্থর মূর্তি চুরির ব্যাপারে ইন্টারেস্ট থাকতে পারে। না, একে তো চোখে চোখে রাখতেই হবে। আর ওরই তো সব থেকে সুবিধা কুললক্ষ্মীর মূর্তি সরাতে। কেউ সন্দেহ করবে না চট করে। সবাই তো আগে নিজের কাছের লোকেদের দিকেই সন্দেহের তীরটা ঘোরায়। আর শান্তর তো এখন কোনো দায় ঘাড়ে নেই, তবে বাড়িতে তার দুই ভাই বোন আছে। বাড়ির অবস্থাও ভালো নয়। বোনটার বিয়ে দিতে হবে, 20 বছর বয়স তার। কিন্তু তার জন্য মূর্তি চুরি করাটা ঠিক ঠিক মন থেকে মানা যায় না। নানা চিন্তা ভাবনার মধ্যেই রণজয়ের ঘুমটা চলে এলো, আর অমনি মোবাইলটা বেজে উঠল। তখনই ঘড়িতে তখন রাত 12:20। আরে বস, কি বলবো, একেবারে ঘোড়ার মুখের খবর পেয়েছি। এরপর গড় গড় করে কনিষ্ক বলে চলে তার অভিযানের গল্প। রণজয় এরকম একটা খবরে যার পর নাই খুব খুশি।
এইরকম একটা সন্দেহ তার মনেও বাসা বেঁধেছিল, আর সেটাই সত্যি হলো। ওয়েল ডান তোপসে, ওয়েল ডান। দারুণ খবর জোগাড় করেছিস। আর একটা কাজ বাকি আছে তোর, সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। বাদ বাকি সব আমি সামলে নেব। ঘড়িতে বিকেল 3:30। অনেকক্ষণ থেকে রণজয় এই রেসকোর্সের মাঠের সামনে এসে অপেক্ষা করছে। কনিষ্কর বলা হিসাব যদি ভুল না হয়, তবে আজ হাতে হাতে ফল পাবে রণজয়। 4:10। একটু পরেই একটা গাড়ি থেকে নামলেন তিনি। রণজয় যার জন্য আজ এখানে এসেছে, আড়াল থেকে তাকে লক্ষ্য করবে বলে, সে আজ সামান্য ছদ্মবেশ নিয়েছে কাজের খাতিরেই। তিনি গেটের দিকে এগিয়ে যেতেই একজন এসে তার সামনে দাঁড়ালো। ওদের দুজনের কথোপকথন শুনবে বলে রণজয় এগিয়ে গেল। সে দুজনের ঠিক পিছনেই দাঁড়ালো। আরে আপনি এভাবে আমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন কেন? আমি তো বলেছি যে আর কদিনের মধ্যেই আপনার সব পাওনা শোধ করে দেব। এই কথা তো আমি 6 মাস ধরেই শুনছি। আমার টাকা আমায় ফেরত দিন। 2 মাসের কথা বলে 6 মাস কাটিয়ে দিলেন। আপনি কি রকম ভদ্রলোক মশাই? নেহাত আপনাকে চিনি বলেই এতদিন আপনার মুখের কথাই বিশ্বাস করেছি, কিন্তু আর নয়। এবার আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনি ঠিক করে বলুন, কতদিনে টাকাটা পাবো? ভদ্রলোকের তো এক কথাই হওয়া উচিত নাকি? 10 দিন, ঠিক 10 দিন সময় দিন আমাকে। আপনার সমস্ত টাকা আমি ফেরত দিয়ে দেব। এবারের মতো আমায় বিশ্বাস করুন। ঠিক আছে, তাই হবে। আপনার কথা মতোই আমি 10 দিন সময় দিলাম আপনাকে। এরপর কিন্তু কোনো অজুহাত শুনবো না। টাকা না পেলে আমার আসল রূপ আপনি দেখতে পাবেন, আর কোনো রেয়াত করবো না আপনাকে। বলেই সেই ভদ্রলোক দ্রুত চলে গেলেন, আর অন্যজন একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। পরদিন রাতে কনিষ্ক আবার ফোন করলো রণজয়কে। বেশ উত্তেজিত মনে হলো। জানো রণজয়দা, আজকে দ্বিতীয় জনের সমস্ত খবরও পেয়ে গেছি। রাতের খাবার খেতে খেতে রণজয় বলল, তুই সব বলে যা, আমি শুনছি। একটাও কিছু বাদ দিবি না। সারাক্ষণ একটা নামি দামি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে ছিজি ধরে গেল আজ। এরপর সারাদিন যা যা দেখেছে সবটাই গড় গড় করে বলে ফেলল। শুধু তাই নয়, এরপর অনেক ভাটবকাও শুরু করলো কনিষ্ক, যার সাথে এই কেসের কোনো সম্বন্ধ নেই। রণজয় তাই ওকে থামাতেই বলে উঠল, তুই তো দুদিনেই দারুণ কাজ করেছিস। না জল খেনি। ওয়েল ডান। অনেক খবর জোগাড় করেছিস, আমার অনেক কাজে আসবে। ঠিক আছে, দরকারে আবার জানাবো তোকে কি করতে হবে না হবে। গুড নাইট, আজ রাখছি তাহলে। ফোনটা কেটে একটা দীর্ঘশ্বাস ফেলল রণজয়। সবাই তো দেখছি এক একটা চ্যাম্পিয়ন। শিশিরবাবু একজন আদ্যপান্ত ভালো মানুষ, অথচ তার আশেপাশের কেউ তো অতটা সহজ নয়। পরদিন একটা কাজে সল্টলেকের দিকে যাচ্ছিল। হঠাৎই চোখে পড়ল পার্থবাবুকে। খুব হন্তদন্ত হয়ে হাঁটছেন উনি। রণজয়ের বেশ অবাক লাগলো। রণজয় তাড়াতাড়ি বাইক থামিয়ে তাকে অনুসরণ করতে থাকলো। বেশ কিছুটা হেঁটে একটা ক্যাফের ভিতর ঢুকলো পার্থবাবু। রণজয় এবার মুশকিলে পড়ল। ভিতরে গেলেই তো চিনে যাবে তাকে। রণজয় তাই তার ব্যাগ থেকে একটা টুপি বার করল, আর সানগ্লাস তো তার চোখেই ছিল। এসব তার ব্যাগে থাকে সারাক্ষণ। নিজের মুখটা ঢাকলো তাতে কিছুটা। দিনে দুপুরে এভাবে সাজগোজ করে ক্যাফেতে ঢুকলে একটু হাস্যকর লাগে বটে, কিন্তু তার এখন কিছু করার নেই। ক্যাফের ভিতরে ঢুকেই সে ঠিক পার্থর পিছনে গিয়ে বসল। এই সময় ক্যাফে একদম ফাঁকা। তাকে পার্থ দেখতে পাবে না, কিন্তু তাদের সব কথা শুনতে পাবে রণজয়। ওরা কফির অর্ডার দিয়েছে। রণজয়ও নিজের জন্য কফির অর্ডার করলো। ওখানে একজন আগে থেকেই পার্থর জন্য অপেক্ষা করছিল। রণজয়ের কানে এলো ওদের আলোচনাগুলো।
আমি তো আপনাকে আগেই বলেছি আমার অন্তত 50 লাখ টাকা দরকার ফ্ল্যাটের জন্য। দেখুন, এতগুলো টাকা আমি কোন হিসেবে আপনাকে দেব বলুন তো? শুধুমাত্র জানাশোনা বলে? আপনাকে আমি ইন্টারেস্ট দেব, সেটা তো আগেই বলেছি। আরে ইন্টারেস্ট দিলেও তো অতগুলো টাকা এমনি এমনি কেউ দেবে না। আপনি সারা জীবনই ইন্টারেস্ট দিয়ে যাবেন, অথচ আমার আসল টাকা আমি কোনোদিনও ফেরত পাবো না। এরকম ঘটনা অনেক হয়েছে বলে এখন সাবধান হয়ে গিয়েছি আমি। তাহলে কি করতে হবে বলুন আমায়। সে কোনো একটা দামি প্রপার্টি গচ্ছিত রাখতে হবে আমার কাছে, তবেই আমি অতগুলো টাকা আপনাকে দিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। আমি একটা অমূল্য জিনিস জমা রাখবো আপনার কাছে, আর টাকা শোধ হলে ফেরত নেব, কেমন? তো সেই জিনিসটা কি শুনি? অনেক পুরনো একটা মূল্যবান জিনিস, যার দাম অনেক। আমি আপনাকে ফোন করে বলে দেবো সবটা। এবার নিশ্চয়ই টাকাটা দিতে আপনার কোনো অসুবিধা হবে না। আরে তা সেই জিনিসটা কি, তার মূল্য কতখানি সেসব তো দেখতে হবে নাকি? সেসব তো হবেই। আমি আপনার সাথে কথা বলে নেব ফোনে। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে চলি। পার্থ উঠে দাঁড়ালো, তার সাথে সেই ভদ্রলোকও উঠে পড়ল। রণজয় কফিটা দ্রুত শেষ করে দাম মিটিয়ে ক্যাফের বাইরে এসে কাউকে দেখতে পেল না। তবে পার্থর ব্যাপারটা তাকে নতুন করে ভাবিয়ে তুলল। কি এমন অমূল্য জিনিস আছে তার কাছে? কুললক্ষ্মীর মূর্তিটা নয় তো? সেটাই জমা রাখবে? না, ব্যাপারটা দিন দিন জটিল হয়ে যাচ্ছে যেন। এরপর কদিন রণজয় তার কাজে ব্যস্ত থাকলো। জাল অনেকটাই গুটিয়ে এনেছে সে, এবার ছড়ানোর পালা। শিশিরবাবুর সাথে এরপর আর কথা হয়নি। আজ রাতে শিশিরবাবুর ফোন এলো তদন্তের কাজ কতদূর এগোলো জানার জন্য। বোঝা যাচ্ছিল উনি খুবই উদ্বিগ্ন হয়ে আছেন। হ্যাঁ শিশিরবাবু, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম আগামীকাল আপনার সাথে দেখা করব বলে। তবে বাড়িতে নয়, অন্য কোথাও, যেখানে আর কেউ থাকবে না। শিশিরবাবু ব্যাপারটা সহজেই বুঝে গেলেন। উনি গড়িয়াহাটের একটা ক্যাফের কথা বললেন, যেখানে সন্ধে 7টায় উনি কোণের দিকে টেবিলে অপেক্ষা করবেন বলে দিলেন। 7:10 রণজয় সেখানে পৌঁছে দেখল শিশিরবাবু অধীর আগ্রহে তার অপেক্ষায় বসে আছেন। কফির সাথে কিছু চলবে তো? রণজয় বারণ করলেও উনি শুনলেন না। বেশ কিছু খাবারের অর্ডার দিলেন। এবার বলুন, কে দোষী? আমার বাড়ির সদস্যের মধ্যেই কেউ একজন তো? দেখুন, আজ আমি আপনাকে কিছুই বলবো না, তবে শনিবার দিন আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, সেখানেই আপনার সব উত্তর পেয়ে যাবেন। তার মানে আপনি জেনে ফেলেছেন কে ওই কুললক্ষ্মীর মূর্তি চুরি করেছে? কে, তাই তো? আর তো মাত্র 2 দিন, একটু ধৈর্য ধরুন, সব জেনে যাবেন। শিশিরবাবু রণজয়ের হাত দুটো চেপে ধরে বলল, আমার কুললক্ষ্মী বেহাত হয়ে যায়নি তো রণজয় বাবু? রণজয় তাকে আশ্বস্ত করে ওখান থেকে বেরিয়ে এলো। শনিবার দিন রণজয় শিশিরবাবুকে গাড়িতেই বসিয়ে রেখে নিজে এগিয়ে গেল। রণজয় দেখল ঘড়িতে 4টে বাজে। কতক্ষণ লাগবে তা কে জানে। অবশেষে অপেক্ষার অবসান হলো। তিনি গাড়ি থেকে নেমে ভিতরে এগোবার চেষ্টা করতেই তার কাঁধের ওপর বলিষ্ঠ হাতের থাবা দিয়ে কেউ চেপে ধরল। তিনি চমকে পিছন ফিরতেই যাকে দেখল তাতে মুখটা ভয়ে সাদা হয়ে গেল। না, আর কোনো কথা নয়। শিশিরবাবু আর রণজয় তাকে নিয়ে চৌধুরী ম্যানশনের 4 তলার ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। বাবার সামনে একেবারে ভেঙে পড়ল অভিষেক। স্বীকার করল যে সেই কুললক্ষ্মীর মূর্তি চুরি করেছে।
শিশিরবাবু ধরা গলায় বললেন, আমি সব থেকে বেশি তোমাকেই বিশ্বাস করতাম, তোমাকেই। মূর্তি চুরি যাওয়ার পর থেকে সবাইকে সন্দেহ করতাম, শুধু শুধু তোমাকে ছাড়া। আমার বিশ্বাসের উচিত দাম দিলে তুমি, বান্টি। বান্টি মাথা নিচু করে বসেছিল। সে তার আরক্ত মুখ তুলে বলল, কুললক্ষ্মীর মূর্তি আমি চুরি করেছি ঠিকই, কিন্তু কিন্তু ওটা এখনো আমার কাছেই আছে। আমি তার কোনো ক্ষতি করিনি, ওটা ওটা বেচে দিইনি বা বন্ধকও রাখিনি। হ্যাঁ হ্যাঁ, আমার প্রচুর টাকার দরকার, সেজন্য খুব চাপের মধ্যে ছিলাম, কিন্তু আমি সেটা অন্যভাবে জোগাড় করার চেষ্টা করছিলাম। তোমার কিসের জন্য এত টাকার দরকার হলো? কিসের জন্য? তুমি রেসের মাঠে যাতায়াত শুরু করেছো কবে থেকে? আমি তো কিছুই জানি না। তোমার এতটা অধঃপতন তো ভাবতেই পারিনি আমি। চিন্টুর স্বভাব জানি, সে ক্লাব, পার্টি, বন্ধু বান্ধব এসব করে প্রচুর পয়সা হরায়, কিন্তু তোমার যে এত বড় একটা বাজে নেশা ধরেছে সেটা তো জানতাম না। এটা কিভাবে হলো? আমি অনেক বড় অন্যায় করেছি, আমি জানি বাবা, এর কোনো ক্ষমা নেই। তবুও আমি তোমাকে প্রথম থেকেই সব বলছি। বছর দেড়েক আগে বরেনবাবু নামে এক ভদ্রলোক আমাদের বউবাজারের দোকানে আসতেন। প্রচুর গয়না কিনতেন উনি। নিয়ম অনুযায়ী এইসব কাস্টমারের সাথে আমরা আলাদা করে ডিল করি। ওনাকেও ভিতরের রুমে বসিয়ে খাতির করতাম আমি। কফি, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এসব দেয়া হতো। অনেক রকম গল্প করতাম তার সাথে। একদিন কথায় কথায় জানলাম উনি রেসের মাঠে রেগুলার যান আর ঘোড়ার জন্য বাজি ধরেন। শুনেই আমার খুব কৌতূহল হলো। ওনার কাছে রেসের মাঠের কথা জানতে চাইলে উনি বললেন ওনার সাথে একদিন যেতে রেসের মাঠে, নিজের চোখেই সব দেখে আসতে। আমি নেহাত কৌতূহল বশত ওনার সাথে গেছিলাম একদিন। গিয়ে ওখানে বাজি লাগালাম আর জিতে গেলাম। উনি বললেন আপনি পারবেন, এখানে এসে বাজি জিতে লোক কোটি কোটি টাকা রোজগার করে, আপনি লেগে থাকুন, আপনার দ্বারা হবে। ওনার কথায় আমি প্রভাবিত হয়ে গেলাম। প্রতি সপ্তাহেই রেসের মাঠে হাজির হতাম আর জিততাম, তবে খুব অল্প টাকা লাগাতাম। উনি আমাকে বেশি টাকা লাগাতে বললেন, আর সেটাই আমার কাল হলো। যেদিন থেকে বেশি টাকা লাগাতে শুরু করলাম আমার সর্বনাশ শুরু হলো। আমারও কেমন যেন জেদ চেপে গেল। রেসের মাঠ থেকে টাকা আমায় জিততেই হবে, অনেক টাকা রোজগার করব ওখান থেকে। কিন্তু বাজি লাগাবার অত টাকা পাবো কোথায়? গয়নার দোকান থেকে একটা পয়সাও আমি রেসের মাঠে লাগাইনি, কারণ ওটা পারিবারিক ব্যবসা। আমার কোনো অধিকার নেই পয়সা নষ্ট করার। একটানা কথা বলে বান্টি চুপ করে গেল। এবার জল নিয়ে খেলো ঢক ঢক করে। সামনে নির্বাক শ্রোতা হয়ে বসে আছেন শিশিরবাবু আর রণজয়। মুখটা মুছে নিয়ে আবার বলতে শুরু করলো। বরেনবাবু জানতে পেরে আমায় একজনের সাথে পরিচয় করিয়ে দিল। ওই রেসের মাঠেই উনি চড়া সুদে টাকা ধার দেন সবাইকে। আমি তার থেকে ধার নিতে শুরু করলাম। আমি আর কোনোদিনও রেসের মাঠে টাকা জিতিনি, কিন্তু ওই সর্বনাশা নেশা থেকে বেরোতে পারলাম না। এদিকে যে টাকা ধার দিয়েছিল সে বছর ঘুরতেই আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। কত টাকা ধার করেছো তুমি লোকটার কাছ থেকে? সুদে আসলে সব মিলিয়ে সেটা ৪৫ লাখ দাঁড়িয়েছে। কি সর্বনাশের কথা! তুমি কিভাবে এই টাকা ফেরত দেবে এখন? টাকার জন্য প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম তখন, কারণ লোকটাকে টাকা ফেরত দিতে না পারলে
আমার অনেক ক্ষতি করে দেবে। ওরা খুব সাংঘাতিক হয়। তাই আর কোনো উপায় না দেখে কুললক্ষ্মীর মূর্তি চুরি করেছিলাম, যাতে ওটা বাঁধা রেখে টাকাটা শোধ করতে পারি। কিন্তু পারলাম না, বিবেকের কাছে হেরে গেলাম। হয়তো মা কুললক্ষ্মী আমাকে এত বড় অন্যায়টা করতে দিল না। তাহলে ওই লোকটার টাকা শোধ করবেন কি করে আপনি? আর তো মাত্র 3 দিন সময় আছে। আমার একটা জমি কেনা আছে জোকায়। 5 কাঠার জমিটা বিক্রি করে দিচ্ছি। সব ঠিক হয়ে গেছে। আগামীকাল টাকা অ্যাডভান্স পেলেই ওনার ধারটা শোধ করে দেব আগে। শুনেই শিশিরবাবু রেগে উঠে বললেন, তুমি এসব করার আগে একবার আমায় জানাতে পারোনি? জোকার জমি বিক্রি করে দেবে? খবরদার খবরদার, তুমি জমি বিক্রির কথা আমার সামনে বলবে না। বাবা, আমি নিজের সর্বনাশ নিজে করেছি। আমি কোন মুখে তোমায় সব বলবো? কিন্তু ওই লোকটা তো আমায় বাঁচতে দেবে না, ওর টাকা না দিলে। তোমাকে টাকা আমি দেব, আর আমার সামনে ওই টাকা তুমি লোকটাকে দেবে। তবে তার আগে তোমায় প্রতিজ্ঞা করতে হবে, এই রকম কাজ তুমি আর কোনোদিন জীবনে করবে না। ঘরে তোমার বউ বাচ্চা আছে, তাদের কথা তো একবার ভাববে। ওদের সমস্ত দায় তোমার উপর। আমি বুড়ো হয়েছি, আমি আর কতদিন? আমি আর কতদিন? আজ আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আর আমি কোনো ফাঁদে পা দেব না। জীবনে বড় শিক্ষা আমি পেয়ে গেছি বাবা। মিস্টার সামন্ত, এবার আপনি বলুন, কিভাবে আপনি বান্টিকে সন্দেহ করলেন? দেখুন, আমার চোখে 3 জন সন্দেহভাজন ছিলেন: অভিষেক, অভিনব আর পার্থবাবু। তা অভিনবর ব্যাপারে খোঁজ নিয়ে দেখলাম ওনার জীবনে পার্টি, ক্লাব আর বন্ধুদের নিয়ে ফুর্তি ছাড়া আর কিছুই নেই। সেখানে কুললক্ষ্মীর মূর্তি তার কাছে তেমন প্রায়োরিটি পায় না, আর ফুর্তির জন্য কেউ এসব জিনিস চুরি করে না। তবে পার্থবাবু বেশ ভাবিয়ে তুলেছিলেন। উনি ফ্ল্যাট কিনবেন বলে একজনকার কাছ থেকে 50 লাখ টাকা ধার নেবেন, আর তার বদলে ওনার কাছে একটা অমূল্য জিনিস গচ্ছিত রাখতে হবে। এইটাই আমাকে বেশ ভাবাচ্ছিল। আমি ভাবতে শুরু করেছিলাম যে সেই অমূল্য জিনিসটা বোধহয় মা কুললক্ষ্মীর মূর্তিটা, কারণ ওনারই ওটা সরাতে সব থেকে বেশি সুবিধা। তবে কদিন তাকে ফলো করে বুঝতে পারলাম যে ওটা মা কুললক্ষ্মীর মূর্তি নয়। ওনার একটা পারিবারিক ঠাকুরের সোনার মুকুট আছে, যেটা অনেক দামি রত্ন বসানো রয়েছে। তার দামও অনেক, সেটাই তিনি গচ্ছিত রাখবেন। এবার আমার সন্দেহে তীর গিয়ে সোজা বিঁধল অভিষেক বাবুর ওপর। আগেই প্রমাণ পেয়েছি যে উনি নিয়মিত রেসের মাঠে যান, আর এটাও বুঝতে পারলাম যে টাকা পয়সা সংক্রান্ত কোনো ঝামেলায় ফেঁসে গেছেন উনি। রেসের মাঠে গিয়ে আমি খোঁজ করলাম সেই লোকটা যার কাছ থেকে টাকা ধার নিয়েছেন অভিষেক। আর সেই টাকার পরিমাণ যখন জানলাম, আমার চোখ কপালে উঠল। তখনই আমি বুঝতে পারলাম কুললক্ষ্মীর অন্তর্ধান রহস্য। রণজয় থামতেই শিশিরবাবু তার হাত দুটো ধরে বললেন, আপনি শুধু আমার না, আমার পুরো পরিবার আর তার মান সম্মান রক্ষা করেছেন। আমার কুললক্ষ্মী বাড়ির বাইরে যেতে পারেনি, এজন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মিস্টার সামন্ত। আমার সব দিক বজায় থাকলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অভিষেক বাবু, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। আশা করি আপনি সেটা মাথায় রাখবেন। আর ভালো থাকবেন সবাই। এত ভালো পরিবার আপনাদের, এখনকার দিনে তো এরকম দেখাই যায় না। নমস্কার, আমি আসি। অভিষেক রণজয়ের হাত দুটো ধরে ধন্যবাদ জানালো তাকে। রণজয় তার প্রাপ্য চেক নিয়ে খুশি মনে বেরিয়ে পড়ল বাড়ির দিকে। সবকিছু ভালোই মিটেছে।